আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ জৈব রসায়ন অধ্যায় নাম্বার 6। আমরা গত সপ্তাহে জৈব রসায়নে অধ্যায় 7 পড়েছি। অধ্যায় 7-এ সামনে বৃহস্পতিবারে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। এছাড়া জৈব রসায়নে অধ্যায় 1 পড়েছি। অনার্স দ্বিতীয় বর্ষ জৈব রসায়ন অধ্যায় নাম্বার 6, লেকচার নাম্বার 1। অধ্যায় 6 থেকে কি কি প্রশ্ন পড়তে হবে মার্ক করে দিচ্ছি, মার্ক করে নাও সবাই। সাজেশন থেকে মার্ক করে নিবে। অধ্যায় 6 প্রথম প্রশ্ন, জ্যামিতিক সমানুতা বলতে কি বোঝো? 2020 সালের বোর্ড। 2 নম্বর প্রশ্ন, মেসো যৌগ কারা? ব্যাখ্যা করো। 2020 সাল বোর্ড। কনফিগারেশন ও কনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো। 2016, 2014, 2020 বোর্ড। একটি রেসিমিক মিশ্রণ কিভাবে আলোক সক্রিয় যৌগরূপে পৃথকীকরণ করা যায়? 2015, 2013, 2017 সালের বোর্ড। রেসিমিক মিশ্রণ পৃথকীকরণের পদ্ধতিগুলোর নাম লিখো। রেসিমিক মিশ্রণের পৃথকীকরণের একটি পদ্ধতি বর্ণনা করো। 2020, 2017, 2015, 2013। এরপরে প্রশ্ন, জৈব যৌগের আলোক সমানুতা প্রদর্শনের শর্তগুলো বর্ণনা করো। বোর্ড 2013, 2016। টার্টারিক অ্যাসিডে স্টোরীয় সমানুতা আলোচনা করো। বোর্ড 2012, 2014, 2019। এরপরে প্রশ্ন, নিম্নের যৌগ দুটির আর-এস কনফিগারেশন নির্ণয় করো। বোর্ড 2017। জ্যামিতিক সমানুতা ও জ্যামিতিক অসমানুতার শর্তাবলী আলোচনা করো। বোর্ড 2013, 2017। টোটাল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল প্রশ্ন পড়ব 9টি। তোমাদের কোর্স শুরু করার আগে ফ্রি লাইভ ক্লাসে জৈব রসায়নের সাজেশন দেওয়া হয়েছিল যে কোন চ্যাপ্টার থেকে ঠিক কতটা প্রশ্ন পড়ব। তারপরও ক্লাস শুরুর আগে আজকের চ্যাপ্টারে বলে দিলাম, এই চ্যাপ্টারে মোট প্রশ্ন পড়ব মোট প্রশ্ন পড়ব 9টি। কারো যদি ইচ্ছে করে অতিরিক্ত প্রশ্ন পড়ার তাহলে সে পড়তে পারে 2014, 2013 এই বোর্ডগুলো তারা পড়তে পারে। তাহলে ফার্স্ট প্রশ্ন, খ বিভাগের প্রশ্নগুলো দিয়ে শুরু করব। জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা অথবা সমানুতা এর সম্পর্কে সবারই ইন্টারমিডিয়েটে ধারণা রয়েছে। ইন্টারমিডিয়েটে একটা সবুজ কালারের বই ছিল, প্রথম খণ্ড রসায়নে, সেখানে সমানুতার একটা চ্যাপ্টার ছিল। সহজ করে লিখে দিব, যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই হওয়ার সত্ত্বেও ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশনের
কনফিগারেশনের ভিন্নতার কারণে যে সমন্বয় সৃষ্টি হয় সমানুতার সৃষ্টি হয় তাকে জ্যামিতিক সমানুতা বলে। সমানুতা বলে। এখন কি কি ক্যাটাগরি থাকলে বুঝবো জ্যামিতিক সমানুতা হবে? তাহলে আমরা বৈশিষ্ট্য লিখতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন YX YX, এখানে বিভিন্ন ধরনের যৌগ যুক্ত হতে পারে, আমি জাস্ট XY দ্বারা বোঝালাম। 2 নাম্বার শর্ত, প্রান্তীয় গ্রুপদ্বয় অবশ্যই ভিন্ন হবে। অবশ্যই ভিন্ন হবে। যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালিন যৌগের ক্ষেত্রে অনেকগুলো দ্বিবন্ধন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে X Y X Y। কার্বন কার্বন দ্বিবন্ধনের ফলে সিস ও ট্রান্স সমানুতা সৃষ্টি হবে। যদি একই পাশে থাকে তাহলে সিস, আর আলাদা পাশে থাকলে হবে ট্রান্স। তাহলে জ্যামিতিক সমানুতার সংজ্ঞাটা তোমাদের সাজেশনে অনেক বড় করে দেওয়া আছে। সংজ্ঞাটা যদি আমরা দেখি সাজেশনের ভাষায়, একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট ঘূর্ণন বাধাগ্রস্ত দ্বিবন্ধন বা চাকরিক একক বন্ধন বিশিষ্ট যৌগের যথোপযুক্ত প্রতিস্থাপিত গ্রুপ বা পরমাণু ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশনের ভিন্নতার কারণে যে সমতার উদ্ভব হয় তাকে বলে জ্যামিতিক সমানুতা। কাকে বলাটা অনেক বড় করে দেওয়া আছে, শর্টকাট ভাবে এটা বললেই হবে, যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একক হওয়া সত্ত্বেও ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশনের ভিন্নতার কারণে যে সমতা সৃষ্টি হয় তাকে বলা হয় ওই যৌগের জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার মাস্ট বি একটা শর্তই মনে রাখলে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। যে সকল যৌগে দেখবে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সে সকল যৌগের সমানুতাই হবে জ্যামিতিক সমানুতা। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে দুই ধরনের সমানুতার সৃষ্টি হবে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। সিস সমানুতার ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপগুলো একই পাশে হবে, আর ট্রান্সের ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপগুলো বিপরীত পাশে হবে, অর্থাৎ আড়াআড়ি ভাবে। প্রান্তীয় গ্রুপদ্বয়, অর্থাৎ এখানে প্রান্তীয় গ্রুপদ্বয় অবশ্যই ভিন্ন হবে বলতে বোঝানো হয়েছে মূলত অ্যালিন মৌলসমূহ, অ্যালিন পর্যায়ের মৌলসমূহের অণুর ক্ষেত্রে সমতুল্যর কারণে জ্যামিতিক সমতা প্রদর্শন করে, তখন তাদের প্রান্তীয় গ্রুপদ্বয় অবশ্যই ভিন্ন হবে। তাই এখানে কার্বন 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 একের অধিক কার্বন রয়েছে, যখন একের অধিক বা দুইয়ের অধিক কার্বন থাকে তখন সেই যৌগগুলোকে বলা হয় অ্যালিন যৌগ। যেটা ছোট প্রশ্ন, জ্যামিতিক সমতা বলতে কি বোঝো, জাস্ট কাকে বলে লিখবে, বৈশিষ্ট্যগুলো লিখবে, তাহলে এই প্রশ্নটা শেষ। এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন খ বিভাগের ক্ষেত্রে। আর ক্লাসে কারা কারা জয়েন আছো একটু কথা বলো তো দেখি, লাইভ ক্লাসে কয়জন আছে আজকে? জি ম্যাম, নাম কি? আর কি আছে? জুবায়ের,
তুমি একাই? 6 জন আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নে কোনো সমস্যা? এগুলা তো ছোট প্রশ্ন, এগুলা তোমরা ইন্টারমিডিয়েটেই পড়ছো। আর একটা প্রশ্ন এখন করবো, এটাও ইন্টারমিডিয়েটে পড়ছো। মেশো যৌগ কি? এটা খ বিভাগের প্রশ্ন, 2 নাম্বার। ভুলে গেলে বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। এই যে অনার্স ফোর্থ ইয়ার যারা এখন পরীক্ষা 19 তারিখে, অনার্স ফোর্থ ইয়ারের সাবজেক্ট কিন্তু ভীষণ কঠিন আর ভীষণ জটিল। এখন তোমাদের সাজেশনে একটা দুইটা ভুল পাওয়া যায়, কিন্তু অনার্স ফোর্থ ইয়ারে প্রচুর পরিমাণে সাজেশনে ভুল। এ কারণে আমার অনার্স ফোর্থ ইয়ারের যে ব্যাচটা আছে ওদের জন্য একটু প্রচুর খাটতে হচ্ছে। সেই মনে করো যে সকাল 10টায় বসছি নোট করতে, তোমাদের ক্লাস করার আগে নোট অফ করলাম, এখনো দুপুরে খাওয়া হয়নি। তো ওদের জন্য একটু প্রচুর কষ্ট করতে হচ্ছে, যার কারণে তোমাদের এসএমএস গুলো সবসময় আমি রিপ্লাই দিতে পারতেছি না। তো তোমাদের যে লাইভ ক্লাস হচ্ছে কারেন্ট না থাকার কারণে মূলত অফ দেওয়া হয়। আর তাছাড়া তো লাইভ ক্লাস অফ হওয়ার কথা থাকবে না, লাইভ ক্লাস হবে। যদি কখনো কোনো কারণে লাইভ ক্লাস অফ করে রেকর্ড ভিডিও দেয়, তাহলে জাস্ট এটা মাথায় রাখবে যে তোমাদের ব্যাচটা লাইভ ক্লাস অফ করে রেকর্ড ক্লাস দেই বা না দেই সেটা বড় কথা না। তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আবার সব প্রশ্নগুলো আবার রিভিউ করা হবে, কারণ তোমাদের পরীক্ষা তো অনেক দেরি আছে। তোমাদের লাইভ ক্লাস হবে, আবার তোমাদের হচ্ছে পরীক্ষাও হবে, সাপ্তাহিক পরীক্ষাও হবে। যেমন যে বৃহস্পতিবার একটা পরীক্ষা হবে, আবার আরেকদিন আরেকটা পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা হবে। মানে ফোর্থ ইয়ার ব্যাচটা নিয়ে একটু চাপে আছি, তো এই কারণেই হচ্ছে তোমাদের ব্যাচে পরীক্ষার শিডিউল গুলো দেওয়া হচ্ছে না। না, পরীক্ষা নিব এই সপ্তাহে, হচ্ছে জবর আশা নিলাম না, পরের সপ্তাহে ক্যালকুলাস নেব। তোমাদের হয়তো বা সামনের মাসে একটু অফ, সামনের মাসে একটু ক্লাস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে অনেকে আবার হচ্ছে তোমাদের ব্যাচটা অনেক ভালো ব্যাচ, আমার সব থেকে পছন্দের ব্যাচ তোমরা, তোমাদের ব্যাচেরা অনেক অ্যাক্টিভ রেসপন্স করো। আর হচ্ছে অনেকে আবার অনেক দেরিতে ভর্তি হয়েছে, তো তো তাদের ক্ষেত্রে ক্লাসগুলো নোট করা, আবার নতুন ক্লাস নিয়ে সেগুলো নোট করা অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সব দিক থেকে বিবেচনা করে আমারও একবার সামনের মাসে একটু লং টাইম একটু দেশে বাইরে যেতে হবে আমার ফ্যামিলি কারণে। তো সেই কারণে একটু অফ থাকবে, তখন তোমরা এই গ্যাপগুলো প্রত্যেকটা রেকর্ড ভিডিও, মানে যেগুলো ক্লাস হয়েছে আর কি, সবগুলো রেকর্ড ভিডিও নোট করে খাতায় রাখবে। কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবো। তোমাদের সাপ্তাহিক বন্ধ থাকা অবস্থায় সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, যেগুলো পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে। আর একটা কথা, তোমাদের কারো যদি ইনকোর্স পরীক্ষা শুরু হয়, যে ইনকোর্স পরীক্ষার সময় স্কুল থেকে, সরি কলেজ থেকে অধ্যায় দাগায় দেয়, এই অধ্যায় ওই অধ্যায়, তো সেগুলো যদি ভিডিও প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই ব্যাকআপ আছে। তখন ওই ভিডিও নিবে, যদি আমাদের ক্লাসটা না হয়, লাইভ ক্লাস না হয় বা রেকর্ড ক্লাস না দেওয়া হয়, তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে নিয়ে নিবে। ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে কি হবে, অফ থাকলে তোমাদের পড়াশোনাটা যেন অফ না থাকে, এই কারণে ভিডিও কিন্তু দেওয়াই হবে। হ্যাঁ বলো। যাব 15 তারিখে। আসলে আমার ভাই হচ্ছে অসুস্থ, আর আমি একমাত্র, আর অপারেশনের জন্য ইন্ডিয়াতে যেতে হবে আর কি। তো এখনো বলতে পারতিস না কত, বলতে পারতিস না কতটা সময় লাগবে। সমস্যা নেই, ক্লাস অফ থাকলেও রেকর্ড ভিডিওগুলো দেওয়া হবে, তোমরা ওগুলো দিয়ে পড়াশোনাটা জাস্ট চালিয়ে নিবে। এরপরে যখন লাইভ শুরু হবে তখন আবার আগে থেকে যেখান থেকে শেষ, মানে অফ ছিল যেখান থেকে, আবার ওখান থেকে শুরু করা হবে। মাঝখানে যে রেকর্ডগুলো পাচ্ছ সেগুলো তোমাদের প্লাস পয়েন্ট, ফ্রিতে আর কি। মানে তোমাদের পড়াশোনাটা যেন নষ্ট না হয় বা থেমে না থাকে। আবার যদি কোনো জায়গায় না বোঝো গ্রুপে বলে দিবে, আমি তো সবসময় ব্যস্ত থাকবো না, ফ্রি টাইমে আবার ওগুলোর অ্যান্সার দিয়ে দিব। তাহলে রেকর্ডও করতে পারতেছো, আবার পরবর্তীতে ওগুলো লাইভও পাচ্ছ, আবার ওগুলোরও রেকর্ড পাচ্ছ, আবার পরীক্ষাও থাকবে।
তো তোমাদের ব্যাচটা অনেক ভালো, যার কারণে আমি তোমাদের ব্যাচের এসএমএস, কারো ব্যাচে এসএমএস এর রিপ্লাই না করো, তোমাদের ব্যাচের এসএমএস এর রিপ্লাই করি। তো আচ্ছা দেখো, মেশো যোগ কি? এগুলো তো তোমরা জানোই। কোন যোগের অণুতে যদি তল কল্পনা করা হয়, যা অণুকে এমন ভাবে বিভক্ত করে যে একটি অংশ অণুর অপর অংশের দর্পণ প্রতিবিম্ব, একটি অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্ব, তাহলে ওই তলকে তল প্রতিসাম্য বলে। এখন হচ্ছে কেন কোন কোন যোগগুলো মেশো হবে, কারণটা লিখতেছি। কোন যোগে অণুতে এই তল প্রতিসাম্য বিদ্যমান থাকলে ওই যোগ আলোক নিষ্ক্রিয় হবে। মেশো যোগ এর প্রতিসাম্য তল বিদ্যমান বলে আলোক নিষ্ক্রিয়। কেননা মেশো যোগে দর্পণ প্রতিবিম্ব উপরিস্থাপনীয়। এটা কিন্তু দুইটা প্রশ্নের অ্যান্সার। ফার্স্ট প্রশ্ন, মেশো যৌগ কারা, অর্থাৎ কোন যৌগগুলো মেশো যৌগ হবে, এটা একটা প্রশ্ন। আবার আমরা এই প্রশ্নটা একই অ্যান্সার দিয়ে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি, মেশো যৌগকে কেন আলোক সক্রিয় যৌগ বলা হয় না। সেম প্রশ্ন সেম অ্যান্সার। তো ফার্স্টে দেখি মেশো যৌগ কারা। তো মাথায় রাখবেন, মেশো যৌগ হচ্ছে যে সকল যৌগ আলোক নিষ্ক্রিয় যৌগগুলো হবে মেশো যৌগ। এখন আলোক নিষ্ক্রিয় যৌগ কোনগুলো? যে সকল যৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর উপরিস্থাপনীয়। আরেকটা ভাষা আছে উপরিস্থাপনীয়। যদি থাকে অথবা সরিয়ে থাকে, তাহলে সেটা হবে আলোক সক্রিয়। আর যদি সরিয়ে না থাকে, উপরিস্থাপনীয় থাকে, তখন হবে এটা আলোক নিষ্ক্রিয়। আর অপরিস্থাপনীয় থাকলে আলোক সক্রিয়। উপরিস্থাপনীয় বলতে বোঝায় একটা তল আরেকটা তলের, এই যে এখানে বলা আছে দেখো, বিভক্ত করা হচ্ছে একটি অংশ অণুর অপর অংশের দর্পণ প্রতিবিম্ব। তাহলে যখন একটা অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্ব হবে তখন হবে উপরিস্থাপনীয়, আর না হলে অপরিস্থাপনীয়। যখন তোমরা দেখবে যে কোনটা আলোক সক্রিয় যৌগ কোনগুলো আলোক নিষ্ক্রিয় যৌগ, তখন কিন্তু এই কথাগুলো দেয়া থাকে, এই যৌগটির দর্পণ প্রতিবিম্ব উপরিস্থাপনীয়, আবার এই যৌগটির দর্পণ প্রতিবিম্ব অউপরিস্থাপনীয়। তাহলে আর উপ এর মধ্যে পার্থক্য হচ্ছে, উপ মানে এক অংশ অপর অংশের উপর দর্পণ প্রতিবিম্ব, আর উপরিস্থাপনীয় মানে এক অংশ অপর অংশের উপর দর্পণ প্রতিবিম্ব নয়। অথবা আলোক নিষ্ক্রিয় যৌগ মনে রাখার আরেকটা উপায়, যে সকল যৌগের তল প্রতিসাম্য বিদ্যমান থাকে, প্রতিসাম্য তল, তারা হবে আলোক নিষ্ক্রিয়।
আর যাদের প্রতিসম তল থাকবে না তারা হবে আলোক সক্রিয়। তাহলে মেষযৌগ কারা? মেষযৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয়, কারণ মেষযৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর উপরিস্থাপনীয়। যেহেতু মেষযৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর উপরিস্থাপনীয়, তাই মেষযৌগের তল প্রতিসাম্য বিদ্যমান। আমরা জানি আলোক নিষ্ক্রিয় যৌগের তল প্রতিসাম্য বিদ্যমান, সুতরাং আলোক নিষ্ক্রিয় যৌগগুলি হচ্ছে মেষযৌগ। তাহলে মেষযৌগ কারা? আলোক নিষ্ক্রিয় যৌগ। এখন বলছে মেষযৌগ আলোক সক্রিয় নয় কেন? কারণ মেষযৌগে তল প্রতিসাম্য তল বিদ্যমান, তাই এরা আলোক সক্রিয় নয়, এরা আলোক নিষ্ক্রিয়। একই প্রশ্ন আলাদাভাবে অ্যান্সার। সরাসরি এই ভাষাটা লিখলেও হবে, আর একটু আগে আমি মুখে যে ভাষাটা ওইভাবে ঘুরিয়ে পিছিয়ে লিখলেও হবে। যেটা বেশি আমার মুখে বোর্ডের কথাটা লিখতে প্রশ্ন লিখেছে কারা, কিন্তু দেইনি। তোমরা দিবে এভাবে, যেহেতু আলোক সক্রিয় যৌগ তল আলোক নিষ্ক্রিয় যৌগ তল প্রতিসাম্য বিদ্যমান এবং মেষযৌগে তল প্রতিসাম্য বিদ্যমান, তাই আলোক নিষ্ক্রিয় যৌগগুলোই মেষযৌগ। লাস্ট ফিনিশিং এ বলবে, সাজেশনে এইভাবে ফিনিশিং দেওয়া থাকে না, কিন্তু তোমরা অবশ্যই ফিনিশন সবসময় ফিনিশন দিবে, এতে করে কিন্তু প্রশ্নটা কত থেকে কতটুকু শুরু হয়েছে যে টিচাররা খাতা কাটে তাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, একটা তো एग्जांपल দিতে হবে। দুইটা ভাগে ভাগ করলাম। ফার্স্টে একটা কথা বলা ছিল, কোন যৌগের অণুতে যদি একটি তল কল্পনা করা হয়, এটা একটা যৌগ আর এটা মূলত এটা এরকম, এই যৌগটা, হ্যাঁ, তো এই যৌগের কার্বনটাকে, এখানে কার্বন না থাকলেও বুঝতে হবে এখানে কার্বন আছে। এখন এই যৌগটাকে যদি একটা তল কল্পনা করি, তাহলে এটা একটা তল যদি কল্পনা করি, তাহলে তার একটি অংশ, এই অংশটুকু, এই অংশের দর্পণ প্রতিবিম্ব। এদিকেও দেখো হাইড্রোজেন COH OH, আবার এই পাশেও হাইড্রোজেন COH আবার OH। উপরের অংশটুকু যেমন নিচের অংশটুকু তেমন, অর্থাৎ উপরের অংশটুকু সাদা নিচের অংশটুকু সাদা, তারপরে দুটাই সেম দর্পণ প্রতিবিম্ব। উপরেটা সাদা নিচেরটা যদি কালো হতো তাহলে সেটা হতো অউপরিস্থাপনীয়। এখানে কিন্তু সাদা কালো নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম তোমাদের। তাহলে আমরা একটা যৌগ নিলাম, সেই যৌগে একটা তল কল্পনা করলাম, কল্পনা করে দেখলাম এর একটি অংশ অপরটি দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ উপরের অংশ নিচের অংশটুকু সঙ্গে উপরিস্থাপনীয়। তাহলে এই যৌগগুলিকে বলা হয় মেষযৌগ, কারণ এদের তল প্রতিসাম্য বিদ্যমান। ক্লিয়ার? কোনো প্রশ্ন? প্রচুর ক্ষুধা লাগছে বাবা, প্রচুর ক্ষুধা লাগছে। তোমরা তো খুব সুন্দর ফ্যানের নিচে বসে ক্লাস করতেছো, আমি তো প্রচুর ঘেমে যাচ্ছি, ফ্যান নাই, কিছু নাই। আমাদের অ্যাডমিন স্যার ফ্যানটাও দিতে দেয় না, ক্লাসের ভয়েস রেগুলেশন নষ্ট হবে দেখে। কত কষ্ট করে ক্লাস নেই তোমাদের। হ্যাঁ, ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তোমরা একটা প্রশ্ন মার্ক করে নাও, রেসিমিক মিশ্রণ মেশো যৌগের মধ্যে পার্থক্য। এটা তোমাদের হোমওয়ার্ক, রেসিমিক মিশ্রণ ও মেশো যৌগের মধ্যে পার্থক্য। আর একটা হোমওয়ার্ক হচ্ছে নিচের যৌগগুলো কোনগুলো আলোক সক্রিয় কোনগুলো আলোক নিষ্ক্রিয়। 1 নাম্বার CH3 CH2 CH3 আর মেশো যৌগ মধ্যে পার্থক্য।
মেসোযৌগ আর হচ্ছে রেসমিক মিশ্রণ এর মধ্যে পার্থক্য, 1 নাম্বার হোমওয়ার্ক, 2 নাম্বার হোমওয়ার্ক, কনফিগারেশন এন্ড কনফরমেশন এর মধ্যে পার্থক্য। নিয়েছো? এরপরে প্রশ্ন হচ্ছে এই যে এটা, নিচের যৌগগুলোর মধ্যে কোনটি আলোক সক্রিয় এবং কোনটি আলোক নিষ্ক্রিয়, এই দুইটা। একটা জিনিস এই চ্যাপ্টার থেকে, কনফরমেশন আর কনফিগারেশন, এটা ক বিভাগে আসে, প্রায় পরীক্ষা আসে। কনফরমেশন কাকে বলে, সেখানে কখনোই গিয়ে কনফিগারেশন লিখে আসবে না। কনফরমেশনে কার্বন কার্বন একক বন্ধনে ঘূর্ণনের ফলে, আর কনফিগারেশন হয় অণু পরমাণু স্থানিক বিন্যাস। এই জিনিসটা মাথায় রাখবে, অনেকে এটা কনফিউশন তৈরি হয়, যার কারণে ভুল করে কনফরমেশনের জায়গায় কনফিগারেশন লিখে আসে। আচ্ছা, আমরা মেসোযৌগ যখন পড়লাম তখন দেখলাম আলোক নিষ্ক্রিয় কেন হবে। আলোক নিষ্ক্রিয় হবে যদি প্রতিসম তল বিদ্যমান থাকে। আর আলোক সক্রিয় কখন হবে? আলোক সক্রিয় হবে যখন কাইরাল কার্বন থাকবে। এটা মাথায় রাখবে, কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনকে কেন্দ্র করে 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। অর্থাৎ বাড়ির কর্তা, আমাদের বাবারা, তাদেরকে বলা হবে সংসারের কাইরাল কার্বন। এরপরে প্রশ্ন খ বিভাগের, আলোক সমানুতার শর্ত। এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা আসবে, হয় আলোক সমানুতা না হলে জ্যামিতিক সমানুতা। আলোক সমানুতা, এসব যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই। যে সকল যৌগের আণবিক সংকেত, গাঠনিক সংকেত, রাসায়নিক ধর্ম। দুপুরবেলা কার বাড়িতে মোরগ ডাকে? একই হওয়ার সত্ত্বেও কনফিগারেশন ভিন্ন হওয়ায় এরা তল সমাপর্তিত আলো সমাবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া বা ভিন্ন রূপ প্রদর্শন করে। যা লিখবে তাই হবে। এখানে ভিন্ন রূপ প্রদর্শন বা ভিন্ন প্রতিক্রিয়া প্রদর্শন করে।
অনেকে এখানে তাকে লিখবে, তাকে না তাদেরকে লিখবো, কারণ এখানে একটা যোগ্য কেটে না, পুরো সমগোত্রী শ্রেণীকে বোঝানো হয়েছে, তাই তাদেরকে লিখবো। তাদেরকে আলোক সমাণু বা আলোক সক্রিয় যৌগ বলে। সক্রিয় যৌগ বলে। আলোক সক্রিয় যৌগের সমানুতাকে আলোক সমানুতা বলে। লাস্টে লিখবে যে আলোক সক্রিয় যৌগের সমানুতাকে আলোক সমানুতা বলে, বা যে সমানুতার ফলে আলোক সক্রিয় যৌগের সৃষ্টি হয় তাকে আলোক সমানুতা বলে। তাহলে আলোক সমানুতা কি? যে সকল যৌগের আণবিক সংকেত, গাঠনিক সংকেত, রাসায়নিক ধর্মসমূহ একই হওয়ার সত্ত্বেও কনফিগারেশন ভিন্ন হওয়ায় এরা সমাবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন রূপ প্রদর্শন করে, তাদেরকে আলোক সক্রিয় যৌগ বলে। যে সমানুতার কারণে আলোক সক্রিয় যৌগের সৃষ্টি হয় সেই সমানুতাকে আলোক সমানুতা বলে। আর জ্যামিতিক সমানুতা ছিল আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, রাসায়নিক ধর্ম একই হওয়া সত্ত্বেও ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস ভিন্নতা যে সমানুতা তাকে বলা হয় জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে এবং আলোক সমানুতার ক্ষেত্রে কমন বিষয় হচ্ছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত, রাসায়নিক সংকেত সেম হবে। জ্যামিতিকের ক্ষেত্রে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে, আর আলোক সমানুতার ক্ষেত্রে কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে সমবর্তিত আলোর ক্ষেত্রে এরা ভিন্ন রূপ প্রদর্শন করবে। আর আগেরটাতে আলোর কোনো কথা ছিল না, সমবর্তিত আলো ছিল না, শুধু ছিল স্থানিক বিন্যাস বা কনফিগারেশন ভিন্ন হবে। এখন আলোক সমানুতার ক্ষেত্রে আর জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমরা দেখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে দুই ধরনের সমতা সৃষ্টি হবে। একটা হচ্ছে সিস, আর একটা হচ্ছে ট্রান্স। সিস সমাণু কোনটা, ট্রান্স সমাণু কোনটা বলে দাও, ডান না বাম, কোনটা সিস কোনটা ট্রান্স বলো দেখি কেউ। একই পাশে হলে সিস আর বিপরীত পাশে হলে ট্রান্স। তাহলে জ্যামিতিক সমানুতাতে যদি দুই ধরনের সমানুতা দেখা যায় তাহলে অবশ্যই আলোক সমানুতার ক্ষেত্রে দুইটা গঠন আছে, একটা ডি গঠন আর একটা এল গঠন। মূলত বড় হাতে দিতে হবে, ছোট হাতে দিলেও সমস্যা নেই। ডি গঠন আর হচ্ছে এল গঠন। ডি গঠন মানে হচ্ছে ডান দিকে আর এল হচ্ছে বাম দিকে। যেমন একটা কাইরাল কার্বন নিলাম, এখানে ওএইচ দিলাম, ওএইচ দিলাম, এখানে ওএইচ দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। এখানে ওএইচটা কোন পাশে আছে, আমার হাতের ডান পাশে, তাহলে এটা কি গঠন, এল গঠন। এখন ওএইচটা যদি আমি এই পাশে দেই, এখন দেখা যাচ্ছে কি না, এল হলে ম্যাম বাম, এল বাম, হ্যাঁ সরি ডান লিখছিলাম নাকি, আর বি ডান। এখানে হাইড্রোজেন, এখানে ওএইচ, সিওএইচ, সিওএইচ। এখন এখানে ওএইচটা কোন পাশে আছে আমার, হাতের ডান পাশে, তাহলে এটা হবে বি গঠন। এই ওএইচটা যদি এই পাশে চলে আসে আর এখানে হাইড্রোজেন হয়, তাহলে ওএইচটা কোথায় আছে আমার হাতের বাম পাশে, তাহলে এটা হবে এল গঠন। আর সি কে যুক্ত করে, অর্থাৎ এই যে মাঝখানে একটা সি আছে অর্থাৎ কার্বন, এই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে আপনারা স্টারও দেওয়া যায় তাকে সম্পূর্ণভাবে চেনার জন্য। কাইরাল কার্বন কাকে বলে, যে সকল যে কার্বনকে কেন্দ্র করে চারটি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক গ্রুপ যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। হ্যাঁ বুঝিনি, আচ্ছা একটা চেঞ্জ করে দাও,
CH3 বা CH2 দিয়ে দাও, মানে জাস্ট কার্বনকে কেন্দ্র করে চারটা ভিন্ন ভিন্ন যুক্ত থাকবে আর মূলত ডি আর এল গঠনটা OH কে হাইড্রক্সাইল মূলক নিয়ে কাজ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে অনেকে অন্য প্রতিস্থাপক মূলক তো ব্যবহার করে। তাহলে এখানে আলোক সমন্বতার ক্ষেত্রে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কি কাইরাল কার্বন অথবা অপ্রতিসম কার্বন। আমরা কাইরাল কার্বন বললে সবাই চিনি, কিন্তু হুট করে ভাইভাতে গিয়ে যখন জিজ্ঞেস করা হয় অপ্রতিসম কার্বন কাকে বলে, তখন আবার অনেকে হাও হয়ে থাকে। তো মনে রাখবে কাইরাল কার্বন মানেই হচ্ছে অপ্রতিসম কার্বন। তাহলে আলোক সমন্বতা যৌগের মেইন বৈশিষ্ট্য হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকবে। তো এখানে যদি জ্যামিতিক সমন্বতার ক্ষেত্রে আমরা দেখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন, আলোক সমন্বতার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন নয় বরং অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকবে। জ্যামিতিক সমন্বতাতে দুইটা সমান হবে সিস ট্রান্স, আর আলোক সমন্বতাতে দুইটা, একটা ডি গঠন আর একটা হচ্ছে এল গঠন। আলোক সমাণু পড়লাম, জ্যামিতিক সমানুতা পড়লাম, মেসোযৌগ পড়লাম। এরপরে প্রশ্ন হচ্ছে টার্টারিক অ্যাসিডের, হ্যাঁ বলো বলো কিছু বলতে চাইলে। হ্যালো, টার্টারিক অ্যাসিডের স্টেরিও সমানুতা, স্টেরিও সমানুতা টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড 7টা সমতা প্রদর্শন করে। এটা একটা সমানুতা, কাইরাল কার্বন দিয়ে স্টার্ট দিলাম। এরপর আরেকটা সমানুতা, কার্বন একটা, কার্বন দুইটা, এখানে ওইসটাকে এই পাশে নিয়ে আসবো, হাইড্রোজেনটাকে ওই পাশে দিব। এখানে হাইড্রোজেন এই পাশে নিয়ে আসবো, ওইসটাকে ওই পাশে দিব। এটা একটা গঠন। এটা 1 নাম্বার গঠন, 2 নাম্বার গঠন। এরপর 3 নাম্বার গঠন, কার্বন 1, কার্বন 2, COH 1 2 1 2। এখন নিচেরটাকে স্থির রাখবো যেমন আছে তেমনি, উপরেরটাকে আবার চেঞ্জ করব, হাইড্রোজেন এই পাশে নিয়ে আসবো, ওইসটাকে ওই পাশে দিব। তাহলে এটা আবার আলাদা আরেকটা গঠন। 4 নাম্বার, কার্বন একটা, কার্বন দুটা, এটার ওই সাইড পাশে হাইড্রোজেনের পাশে, এটার ওই সাইড পাশে হাইড্রোজেনের পাশে। এটা 4 নাম্বার গঠন। অর্থাৎ আমরা যদি একটা গঠন নিই, OH হাইড্রোজেন HO হাইড্রোজেন, তাহলে এটা কি হবে, দর্পণ প্রতিবিম্ব হয়, এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কার্বন কার্বন COH, হাইড্রোজেন হয়ে যাবে OH, এটা হাইড্রোজেন,
আচ্ছা, ক্লাসের হয়তো বা হচ্ছে তোমাদের লিংক কেটে গিয়েছে, তার মানে এখন এটাই লাস্ট প্রশ্ন, তাই নতুন করে আর তোমাদের ক্লাস লিংক দিলাম না, পরে তোমরা রেকর্ড থেকে দেখে নিও। তো টার্টারিক অ্যাসিড স্টিরের সমানুতা, টার্টারিক অ্যাসিডের 4 ধরনের সমানুতা দেখা যায়। তো ফার্স্ট আমি 4টা গঠন দেখালাম। ফার্স্ট গঠনের সঙ্গে সেকেন্ড গঠন আলাদা, সেকেন্ড গঠনের সঙ্গে থার্ড গঠন আলাদা, থার্ড গঠনের সাথে ফোর্থ গঠনটা আলাদা। তো মূলত এখানে আবার দেওয়া আছে দর্পণ প্রতিবিম্ব। এই দর্পণ প্রতিবিম্বের কারণে এটা যা আছে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি তোমাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছে, আয়নাতে যদি আমি এভাবে দাঁড়ায় থাকি তাহলে আমার আয়নাতে সোজা দেখাবে। এখন আমি যদি উল্টো দিকে দাঁড়াই তাহলে আমাকে কিভাবে উল্টো দেখা দিবে। তো এখানে মূলত এই পাশে যা থাকবে সেটা ওই পাশে কি উল্টে যাবে। যেমন দেখো এখানে আমার বাম পাশে হাইড্রোজেন ছিল, এটা ডান পাশে চলে গেল। ওইটা ছিল আমার ডান পাশে, এটা চলে আসলো বাম পাশে, আবার এটাও চেঞ্জ হয়েছে। আবার এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন এখানে আসছে, ডানেরটা বামে, বামেরটা ডানে, নিচের অংশটুকু স্থির আছে। আবার এটাও, এটা এই পাশে, এটা ওই পাশে, এটা এই পাশে, এটা ওই পাশে পরিবর্তন হয়েছে। অর্থাৎ মূলত আমরা একটা গঠন নিয়ে যদি বলি, টার্টারিক অ্যাসিডের একটা গঠন দর্পণ প্রতিবিম্বের ফলে উল্টে গিয়ে আরেকটি গঠন এভাবে 4টি সমানতার সৃষ্টি করে। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের স্টোরের সমানতা। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।